আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা 7 নম্বর ক্লাসটি করব। আমাদের দেখতে দেখতে অনেকগুলো ক্লাস হয়ে গেল, আজকে 7 নম্বর ক্লাস। তো যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তর লিখবেন, এবং যারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটি দেখবেন আপনারা সবাই নিচে কমেন্ট বক্স দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই উত্তর করবেন। যেহেতু এগুলো ইউটিউবে আপলোড করে আপনাদেরকে রেকর্ডটা দেওয়া হচ্ছে, এবং সেখানে আপনারা প্র্যাকটিসটা করে নেবেন। পাশাপাশি কেটে কেটে আপনারা ক্লাসগুলো দীর্ঘদিন দেখতে পাবেন। আমি আহ, আপনাদের জন্য সেখানে প্রায় 3 বছরের জন্য অ্যাক্সেস দিয়ে রেখেছি। 3 বছর পর্যন্ত আপনারা রেকর্ডগুলো পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমাদের পড়ার বিষয়বস্তু কি আমরা দেখেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা হচ্ছে 46তম বিসিএস থেকে পেছনের দিকে আসছি, 18তম শিক্ষক নিবন্ধন থেকে পেছনের দিকে আসছি, এবং আমরা প্রাইমারির 2023 সাল থেকে পেছনের দিকে আসছি। পেছনের দিকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা শুরুর প্রশ্নগুলো যদি শেষ করতে পারি, এগুলো থেকে দেখবেন যে ঘুরে ফিরে কমন আসে। আজকে যে প্রশ্নগুলো নিয়েছি, এখানেই দেখবেন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে সমাধান করেছি। আজকে এরকম প্রায় 20টির মতো প্রশ্ন পাবো, যে 20টি প্রশ্ন আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। সুতরাং এখানে বেশি সময় লাগবে না, ক্লাসটি খুব দ্রুত শেষ হয়ে যাবে আশা করছি। যাই হোক, এখন থেকে আমি স্লাইড না নিয়ে পিডিএফ কেন নিচ্ছি, কারণ পিডিএফটাতে সময় কম ব্যয় হয়। পিডিএফটাতে সময় কম ব্যয় হয়, স্লাইডে সরাতে গেলে আহ, যথেষ্ট একটা ভালো সময় যায়। যাই হোক, আজকে আমরা হচ্ছে 40তম বিসিএস এর বাংলা প্রশ্নগুলো দেখব এখান থেকে, যে কোন প্রশ্নগুলো এসেছিল। এবং 40তম বিসিএস এর বাংলা প্রশ্ন কিন্তু 41তম বিসিএস এর তুলনায় অনেক বেশি সহজ ছিল, অনেক বেশি সহজ ছিল। যেমন ধরেন, এই যে দেখেন প্রথম যে প্রশ্নটি রয়েছে, কি বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে। খুবই সহজ একটি প্রশ্ন। ক্রিয়ার সাথে অন্যান্য পদ, অন্যান্য পদ মানে কি? নাম পদ। ক্রিয়ার সাথে অন্য যে নাম পদগুলো রয়েছে, সেই নাম পদগুলোর যে সম্পর্ক, অর্থাৎ বিশেষ্য, একটা বাক্যের মধ্যে বিশেষ্য থাকে, আর কি থাকে? সর্বনাম থাকে। তো বাক্যে অবস্থিত সর্বনাম এবং বিশেষ্য পদের যে সম্পর্ক থাকে ক্রিয়াপদের সাথে, সেটাকে আমরা কি বলছি? বিভক্তি, নাকি কারক, নাকি অনুসর্গ, নাকি প্রত্যয়? কোনটি হবে সঠিক উত্তর? এটা আমি কারকের ক্লাস নিয়েছি, আপনাদের খুব চমৎকার ভাবে পড়িয়েছিলাম সেখানে। এটা হচ্ছে কারক। এটা হচ্ছে কি? কারক। কারণ হচ্ছে মানে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটাকে কারক বলা হয়। আচ্ছা, বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে একটা শব্দের শেষের অংশ, কোন একটা শব্দের শেষের অংশ যেটা বাক্যে শব্দগুলো ব্যবহার করার কারণে পদ আকারে যখন যুক্ত হয়, তখন একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করার জন্য আমরা যে টার্মগুলো ব্যবহার করি শব্দের শেষে, সেগুলো হচ্ছে বিভক্তি। যেমন বাক্যের, এখানে মূল শব্দটা কিন্তু বাক্য, এর সাথে আমি কি এর বিভক্তি যুক্ত করেছি। ক্রিয়ার, ক্রিয়াটা হচ্ছে মূল শব্দ, তার সাথে আমি কি করেছি? রটা যুক্ত করেছি অতিরিক্ত। এগুলো হচ্ছে বিভক্তি। আচ্ছা, প্রত্যয়টা কি? প্রত্যয় হচ্ছে একটা মূল শব্দ যেখানে বিভক্তি থাকবে না, বিভক্তিহীন শব্দ থাকবে, সেই বিভক্তিহীন শব্দের মূলের সাথে যেটা অতিরিক্ত যুক্ত হয় সেটা হচ্ছে কি? প্রত্যয়। যেমন আমি যদি বলি আপনাদেরকে কারক, এই যে কারক শব্দটি দেখেন, একটু খেয়াল করেন। কারক, এটাকে আমরা ভাঙলে কি পাই? ক্রি যোগ অক অথবা নক। ক্রি মানে হচ্ছে করা, কিন্তু অকের কোনো অর্থ হয় না। এইটা হচ্ছে কি? প্রত্যয়। আর অনুসর্গটা কি? অনুসর্গটা হচ্ছে কোনো শব্দের পরে বসে, কিন্তু স্বতন্ত্রভাবে বসে, কোনো শব্দের সাথে লাগু আকারে বসে না। যেমন আমি যদি বলি, তোমাকে দিয়ে এই কাজটা হবে না, এই যে দিয়ে কথাটা বললাম, এটা কিন্তু এক ধরনের অনুসর্গ, আবার এটাই কিন্তু কি? একটা বিভক্তি। আবার এই অনুসর্গটা ব্যতিক্রম হতে পারে, যেমন ধরেন তোমার সনে আমার দেখা হয়নি। এই যে তোমার সনে আমার দেখা হয়নি। আছো তুমি প্রভু জগৎ মাজারে। এই যে জগৎ মাজারে শব্দটা এখানে, মাজারে শব্দটা এখানে অনুসর্গ। আবার ধরেন বেপিয়া, হ্যাঁ, যেমন ধরেন চিরকাল বেপিয়া তুমি সুখে থাকো, এই যে বেপিয়া সুখে থাকো, এটা হচ্ছে কি? অনুসর্গ। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কারক। আমরা এটা উত্তরটা জেনে নিলাম। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি কি? গির্জা কোন ভাষার অন্তর্গত? গির্জা, গির্জার সাথে, গির্জাতে যিনি থাকেন তাকে কি বলা হয়? পাদ্রি বলা হয়, তাই না? তাহলে গির্জা এবং পাদ্রি, এই দুটি হচ্ছে কি? পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ। ফার্সিও না, অলন্দাজও না। অলন্দাজ কোন শব্দ? অলন্দাজ হচ্ছে যেগুলো ডাচ, অর্থাৎ আহ নেদারল্যান্ডের যে শব্দগুলো, নেদারল্যান্ড, তাদেরকে অলন্দাজ বলা হয়, ডাচ বলা হয়। আর পাঞ্জাবের মানুষজনকে পাঞ্জাবি বলা হয়। আর ফার্সি হচ্ছে পারস্যের ভাষা। আর পর্তুগিজ হচ্ছে পর্তুগালের ভাষা। আচ্ছা, এর মধ্যে আমাদের আরো কিছু পর্তুগিজ শব্দ, এটা বারবারই ক্লাসে আসতেছে, রিপিট হচ্ছে, তারপর আমি কয়েকটা বলে দিই। যেমন ধরেন, আমি যদি বলি হচ্ছে আপনার আহ পেয়ারা, বালতি, সাবান, আলপিন, আনারস, হ্যাঁ, আহ পাউরুটি, এগুলো হচ্ছে সব পর্তুগিজ শব্দ।
3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখবেন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একেবারেই সহজ ছিল। হ্যাঁ, কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়? এখানে যে শব্দগুলো আছে কোনটা বিপরীত শব্দ নয়? আমরা একটু শেষের দিক থেকে যাই, খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে কি কদাচার, আর একটা হচ্ছে কি সদাচার। কদাচার মানে কি মাঝে মধ্যে, সদাচার মানে কি সব সময়। তাহলে এটা কি বিপরীত শব্দ? সুতরাং এটা সঠিক, এটা বিপরীত শব্দ নয়। এটা কিন্তু উত্তর হচ্ছে না, কারণ এখানে এটা বিপরীত শব্দ। কুটিল এবং সরল, সরল মানে কি সোজা, কুটিল মানে কি বাঁকা, তাহলে এইটাও কি একটার একটার বিপরীত। কমের বিপরীত বেশি, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে ঐচ্ছিক এবং অনাবশ্যক, অনাবশ্যক মানে কি যেটা আবশ্যক না, যেটা আপনার আহ এটা আপনারা যে চতুর্থ সাবজেক্ট পড়েন, সেই চতুর্থ সাবজেক্টের মধ্যে আর কি ঐচ্ছিক বিষয়, আর একটা হচ্ছে আবশ্যিক বিষয়। আবশ্যিক মানে কি যেটা অবশ্যই করতে হবে, আর এটার বিপরীত হচ্ছে কি অনাবশ্যক, আর একটা হচ্ছে কি ঐচ্ছিক। তাহলে ঐচ্ছিক এবং অনাবশ্যক এই দুইটাই কি, এই দুইটা হচ্ছে সমার্থক শব্দ এখানে, এগুলো বিপরীত শব্দ না। আমরা পরের প্রশ্নটিতে যাই। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি। প্রথমা বিভক্তি হচ্ছে কি শূন্য, যেখানে কোনো বিভক্তি থাকে না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আমরা জানি যে 7 ধরনের নাম বিভক্তি রয়েছে, কিন্তু বিভক্তি কিন্তু 2 প্রকার। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর একটা হচ্ছে নাম বিভক্তি। তো এই নাম বিভক্তিটা হচ্ছে 7 প্রকার। হ্যাঁ, বিভক্তি 7 প্রকার না, বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর একটা হচ্ছে নাম বিভক্তি। নাম বিভক্তিটা হচ্ছে 7 প্রকার, আমরা যেটা প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী যেটা বলি আর কি। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম, এটা কিন্তু অবিরাম না। এই যে অবিরাম আর একটা শব্দ, খেয়াল রাখবেন এটা অর্থ কি। এটা অর্থ হচ্ছে আহ বিরামহীন বা অবিরত। ওকে, বিরতিহীন, এটা হচ্ছে বিরতিহীন। আচ্ছা, তাহলে অবিরাম বিরামহীন, এটা হচ্ছে অবিরাম দিয়ে হতো অভিরাম না। বালিশ সুন্দর চলন, বিরামহীন তো হচ্ছেই না, কারণ এটা যদি ব থাকতো তাহলে আমরা দিতাম বিরামহীন। বালিশের একটা সমার্থক শব্দ হচ্ছে উপাদান, উপাদান। এটা হচ্ছে সুন্দর। অভিরাম মানে কি সুন্দর। আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের এই প্রশ্নগুলো দ্রুত আগাবে, কারণ হচ্ছে প্রশ্নগুলো সহজ ছিল। যাই হোক, শরতের শিশির এই বাগধারার অর্থ কি? অনেক সহজ একটি প্রশ্ন কিন্তু। হ্যাঁ, শরতের শিশির বাগধারাটির অর্থ কি? সুসময়ের বন্ধু, সুসময়ের সঞ্চয়, শরতের শোভা, শরতের শিউলি ফুল। শরতের শিশির, তারপর হচ্ছে দুধের মাছি, এগুলো হচ্ছে কি সুসময়ের বন্ধু অর্থে ব্যবহৃত হয়। আরেকটি বাগধারা শিবরাত্রির সলতে, মানে গভীর রাত্রির সলতে। আপনার কি একমাত্র একটা জিনিস, তাই না? একমাত্র জিনিস, কিন্তু এটা হচ্ছে কি আলো, আশার আলো। এখন আশার আলোটা কি অর্থে ব্যবহৃত হয়? এটা কি শিবরাত্রির আলো? না, সরাসরি অর্থ হয়ে যায় একমাত্র সঞ্চয় না, শিবরাত্রির গুরুত্ব না, এটা হচ্ছে একমাত্র, একমাত্র সন্তান। একমাত্র সন্তান অর্থে আমরা শিবরাত্রির সলতিটা ব্যবহার করি, অর্থাৎ আমাদের বংশের প্রদীপ বলি না আমরা, এই বংশের প্রদীপ হচ্ছে আর কি এটা। 8 নম্বর প্রশ্নটি কি? এক কথায় প্রকাশ থেকে প্রসিত বর্তিকা শব্দটির অর্থ কি? এটার এক কথায় প্রকাশ আমরা হচ্ছে প্রসিত বর্তিকা বলি। এটাকে আমরা যদি সম্প্রসারিত রূপ করি তাহলে কি হবে? বৎসরণা প্রাপ্ত তরুণী, না। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে প্রসিত বর্তিকা বলে। যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে কি বলে? প্রসিত বর্তিকা বলে। যে নারীর সন্তান হয় না তাকে কি বলে? যে নারীর সন্তান হয় না তাকে কি বলে? যে নারীর বিয়ে হয় নাই তাকে অনুরা বলা হয়, কুমারী বলা হয়। যে নারীর হাসি সুন্দর তাকে সুচিস্মিতা, সুস্মিতা বলা হয়। যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় হচ্ছে সুচিস্মিতা। আর যে নারীর কথা প্রিয় কথা বলে তাকে প্রিয়ংবদা বলে। এবং যে নারীর সন্তান হয় না তাকে বন্ধা বলে। ওকে, আর যে নারী তার কুল ত্যাগ করেছে তাকে কুলটা বলে। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় মানেই কি? বাংলা কৃত প্রত্যয় মানে হচ্ছে
তুই তুকারি করা যাবে। আপনি তুই তুকারি করতে পারবেন। যেমন তুই তুকারি করে আদেশ নিষেধ করতে পারবেন। এখন আপনি বলেন তো, কারক, কারকের মূল কি? কারকের মূল হচ্ছে ক্রি। বেদনা, বেদনার মূল কি? বেদন, বেদন। আচ্ছা, এখন দেখেন তো, তুই বেদন বলা যাবে? না, এটা বলা যাবে না। তুই ক্রি বলা যাবে? না। কিন্তু এটা যদি বাংলা হতো, কর, কর ধাতু, তাহলে বলতে পারতাম তুই কর। ওকে, তাহলে এটাও না, এটাও না। এখন আসেন বাকি দুইটা দেখি। খেলনা, খেলনাকে আমরা যদি ভাঙি কি হয়? খেল যোগ অনা, তাহলে খেল, তুই খেল, তুই খেল। এটা কি তুই করে বলা যাচ্ছে না? তাহলে এটা কি বাংলা ধাতু। আবার দেখেন, লিখিত, লিখিত, এটার মূল কি? লিখ। আমরা কি বলতে পারি না তুই লিখ? বলা যায় কিনা? বলা যায়। তাহলে এখানে কিন্তু দুটি বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে ঘ। এখানে দুইটাই কৃৎপ্রত্যয় সাধিত শব্দ আমরা পাচ্ছি। 10 নম্বর যে প্রশ্নটি একটা কনফিউশনের প্রশ্ন ছিল, তবে কনফিউশন দূর করে আজকে আমরা সঠিক উত্তরটাই নিব। হ্যাঁ, এটা অনেকেই অনেক ধরনের উত্তর করেছে। তা আমরা আজকে সঠিক উত্তরটাই নিব। সেটা হচ্ছে কি অ্যাটেস্টেড। এর বাংলা পরিভাষা কি? অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। আপনারা সত্যায়িতই, এটা এটা হচ্ছে উত্তর করবেন এখানে। প্রত্যায়িত কোনো উত্তর করার দরকারই নাই। এটা সত্যায়িত উত্তর করবেন। কোন বানানটি শুদ্ধ? এখানে বানানগুলো রয়েছে, কোন বানানটি শুদ্ধ? এই যে উজ্জ্বল, উজ্জ্বল থেকেই হচ্ছে কি প্রজ্জ্বল শব্দটা আসছে, সুতরাং এখানে কি হবে? বর্গীয় জোর দুইটা থাকবে। এখন আমরা দেখি বর্গীয় জোর দুইটা নাই কোথায়। এটা আগে দেখি। এখানে প্রজ্জ্বলে দুইটা নাই, প্রজ্জ্বলেও দুইটা নাই। এখানে দুইটা বর্গীয় জ আছে আর এখানে বর্গীয় আছে। তো প্রযুগ উজ্জ্বল, প্রজ্জ্বল, তাহলে উজ্জ্বল বানানে কি আছে? একটা বফলা আছে। এই যে বফলা, এখানে এখানে বফলাটা নাই, সুতরাং উত্তর হচ্ছে 4 নাম্বারটা, প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটা কি যৌগিক শব্দ, নাকি তৎসম, নাকি দেশি, নাকি অর্ধ তৎসম শব্দ? দেখুন, যৌগিক শব্দ কোনগুলো? যেগুলো সাধিত শব্দ, কিন্তু এটা কি করে আবার একটা ভিন্ন অর্থ না দিয়ে তার যে উৎপত্তি সেই অনুযায়ী শব্দটা অর্থ দেয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক শব্দ। এখন আপনি কি জ্যোৎস্নাকে কি ভাঙা যায়? না, জ্যোৎস্না হচ্ছে একটা মৌলিক শব্দ, জ্যোৎস্নাকে আর ভাঙা যায় না। তবে জ্যোৎস্নার যে উৎপত্তি, সেই উৎপত্তি অনুযায়ী এটা কি দেশি শব্দ? জ্যোৎস্না কিন্তু দেশি শব্দ না। এটা কি অর্ধ তৎসম নাকি তৎসম, আমরা এটা একটু দেখি। জ্যোৎস্নার মূল কি? জ্যোৎস্না। তাহলে এই জ্যোৎস্না থেকে যখন জ্যোৎস্না হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে তৎসম থেকে একটা পরিবর্তন হয়েছে, মানে একটা ধাপ পরিবর্তন হয়েছে এখানে। আমরা কিভাবে কি করে বুঝলাম যে এটা তৎসম শব্দ? এখানে কি আছে? যুক্ত ব্যঞ্জন আছে। আমরা তৎসম শব্দ জানার উপায়ে বলেছিলাম যে যুক্ত ব্যঞ্জন থাকবে কোথায়? যুক্ত ব্যঞ্জন থাকবে হচ্ছে আপনি যেখানে দেখবেন যুক্ত ব্যঞ্জন আছে, সেটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে এইটা হচ্ছে তৎসম শব্দ। কিন্তু জ্যোৎস্নাটা কি না? তৎসম না। জ্যোৎস্নাটা হচ্ছে অর্ধ তৎসম, কারণ এটা পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন হয় একটা ধাপ, তাহলে হয় অর্ধ তৎসম। যদি দুইটা ধাপ পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? তদ্ভব। ওকে। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? এটা একটা এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশে করলে এটা সম্প্রসারিত রূপটা কি হবে? জয়ের ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, নাকি হত্যার ইচ্ছা, নাকি শোনার ইচ্ছা? আমরা দেখি এটা হচ্ছে কি বেঁচে থাকার ইচ্ছা। জয়ের যে ইচ্ছা, এটাকে বলা হয় জিগিষা। জিগিষা হচ্ছে জয়ের ইচ্ছা। হত্যা বা হনন করার ইচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে জিগাংসা। জিজ্ঞাসা। জানার ইচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আহ জিজ্ঞাসা। আর খাওয়ার ইচ্ছা, খাওয়ার ইচ্ছাকে বলা হচ্ছে আহ বুভুক্ষা। আর যদি মরার ইচ্ছা হয় তাহলে মুমুক্ষা। আর যদি বলেন হচ্ছে দেখার ইচ্ছা, তাহলে হচ্ছে দৃক্ষা। এরকম আর কি। তো শোনার ইচ্ছা, এটা এখনো আমি পাই নাই, শোনার ইচ্ছাটাকে কি বলে? পাইলে আপনাদেরকে বলে দেবো। ওকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বেঁচে থাকার ইচ্ছাকে কি বলা হচ্ছে? জিজিবিষা বলা হচ্ছে। সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আমরা দেখি। সর্বাঙ্গীন, এই শব্দটির সরি, সন্ধি বিচ্ছেদ বলছি, এটা প্রকৃতি প্রত্যয়। এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? সর্বাঙ্গীন। একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি প্রত্যয় হলে শেষের যে অংশটা থাকবে, শেষের অংশের অর্থ হবে না। এ হচ্ছে প্রথম অংশ, এ হচ্ছে তৃতীয় অংশ। এটা কি হবে না? দ্বিতীয় অংশের অর্থ নেই। আর প্রথম অংশে কি হবে? অর্থ থাকবে। এখন এই যে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যে মূল শব্দটা তৈরি হয়, এই মূল শব্দের যে অর্থ আছে, এই মূল শব্দের অর্থ এবং প্রথম অংশের অর্থ এক থাকতে হবে, মিল থাকতে হবে। যদি মিল না থাকে, তাহলে আমরা সেটাকে উত্তর করতে পারবো না। এখন আসেন দেখি আমরা এখানে
কোনটা কোনটা প্রত্যয় আছে। এই অঙ্গিনের অর্থ হয় অঙ্গিনটা কিন্তু কি হবে না, প্রত্যয় হবে না। এই গিন বলতে কোনো প্রত্যয় নাই, ইন প্রত্যয়টা আছে। এখন আমরা সর্বঙ্গ নাকি সর্বাঙ্গ কোনটা আমরা নিব? দেখেন সর্বাঙ্গ মানে, দেখেন সর্ব যোগ অঙ্গ, এটা কিন্তু আবার সন্ধি সাধিত শব্দ। ঠিক আছে, তো এখানে কি আছে? অ। আর এখানে কি আছে? অ। সন্ধির নিয়ম অনুযায়ী কি হয়? অ যোগ অ সমান সমান কি হয়? আ হয়। তাহলে এই সর্বঙ্গ যোগ সর্বযোগ অঙ্গ, এটা সন্ধি বিচ্ছেদ সাধিত হয়ে কি হয়ে যাবে? সর্বাঙ্গ হয়ে যাবে না? সর্বাঙ্গ হয়ে যাবে। এটা কিন্তু সর্বঙ্গ থাকবে না, সর্বঙ্গ থাকবে না, এটা কি হয়ে যাবে? সর্বাঙ্গ হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে মূল শব্দটা কি? সর্বাঙ্গ, এর সাথে ইন একটা প্রত্যয়। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বারটা সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পেরেছেন খুব সহজেই। এটা অনেক কিছু কিছু বইয়ে ভুল উত্তর দেওয়া থাকতে পারে, সংশোধন করে নেবেন। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে? অন্য কারো রচনা থেকে চুরি করাকে কি বলে? বেতস বৃত্তি মানে হচ্ছে ব্যবসা করে খায় যে, তো এটা তো ভালো জিনিস। পতঙ্গ বৃত্তি, পতঙ্গ বৃত্তি মানে হচ্ছে যার হচ্ছে আহ কি বলে এটাকে, আহ যে পোকামাকড় আছে, পোকামাকড় দেখলেই যার হচ্ছে আপনার কি হয়, ভয় লাগে, তাকে পতঙ্গ বৃত্তি বলা হয়। জলৌকা বৃত্তি কি জানেন? জলৌকা বৃত্তি, জলৌকা শব্দের অর্থ হচ্ছে যোগ। যোগ তো আপনারা সবাই চিনেন, যোগের তেল আছে। তো সেটা অনুযায়ী, সেটা নিয়ে যারা কাজ করে তাদেরকে জলৌকা বৃত্তি বলে। কুম্ভিলক বৃত্তি হচ্ছে চুরি করা, অন্যের লেখা চুরি করাকে কি বলে? কুম্ভিলক বৃত্তি। যিনি চুরি করেন তাকে কুম্ভিলক বলা হয়, যিনি চুরি করেন তাকে কি বলা হয়? কুম্ভিলক। ঊর্ণনাভ শব্দের অর্থ কি? ঊর্ণনাভ, উড়না নাভিতে যান, উড়না নাভিতে যান। উড়না মানে কি? উড়না মানে হচ্ছে সুতা, সুতা, হ্যাঁ, উড়না মানে হচ্ছে সুতা। নাভিতে সুতা থাকে যার, কার সুতা থাকে নাভিতে? মাকড়সার সুতা থাকে নাভিতে, তাই না? মাকড়সা। তাহলে এটা সঠিক উত্তর হবে মাকড়সা। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম, নাকি প্যাগনিজম, নাকি বৌদ্ধ ধর্ম? দেখেন চর্যাপদ রচিত হয়েছে কোন আমলে? পাল আমলে, তাই না? তো পালরা কি ছিল? পালদের ধর্ম কি ছিল? পালদের ধর্ম ছিল হচ্ছে বৌদ্ধ। এবং এই চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার যে বুদ্ধিস্ট মিস্টিক সংস বইটা রয়েছে, এই বইয়ে তিনি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদ এটা বৌদ্ধ ধর্মের যারা সাধকগণ ছিলেন, যারা সহজিয়া ছিলেন, তারা এটা রচনা করেছেন। তাহলে চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্মের। মূলত চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের কি নিগুড় তত্ত্ব। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? এখানে যারা আছেন সবাই প্রাচীন যুগের কবি, তার মধ্যে একজন আছেন যিনি প্রাচীন যুগের কবি না, অর্থাৎ চর্যাপদের কবি না। তাহলে আমরা দেখি চর্যাপদের কবি নাকি? কান্যপা, তিনি চর্যাপদের কবি, তিনি চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা। তিনি চর্যাপদের 13টি পদ রচনা করে সর্বোচ্চ পদ রচনা করেছেন তিনি, কান্যপা। লুইপা, তিনি চর্যাপদের আদি কবি। লুইপা তিনি 2টি পদ রচনা করেছেন। শান্তিপাদ নামে একজন কবি আছেন, তবে রমণীপাদ নামে কোনো কবি নাই। সুতরাং এটা 4 নাম্বারটা হবে সঠিক উত্তর। অর্থাৎ এই রমণীপাদ নামে কোনো কবি প্রাচীন যুগে ছিলেন না, চর্যাপদে এই নামে কোনো কবি ছিলেন না। তারপরের প্রশ্নটি দেখুন, উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এখানে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় কোনটি? পুঁথি সাহিত্য কোনগুলো ছিল আমি বলি। পুঁথি সাহিত্য ছিল হচ্ছে যেগুলো ফার্সিতে রচিত, ফার্সি এবং বাংলা মিশ্রণে রচিত, দুভাষী পুঁথি বলা হয় অনেকগুলোকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি তো যে ইউসুফ জুলেখা এটা ফার্সিতে ছিল, লাইলি মজনু ফার্সিতে ছিল, পরবর্তীতে এটাকে অনুবাদ করা হয়েছে। এই 2টা গ্রন্থই কি? ফার্সিতে রচিত গ্রন্থ, পারস্য কবি জামি রচিত গ্রন্থ। তো লাইলি মজনু এটা ইউসুফ জুলেখা অনুবাদ করেছেন হচ্ছে শাহ মোহাম্মদ সগির। আর লাইলি মজনু অনুবাদ করেছেন দৌলত উজির বাহারাম খান, তাই না? দৌলত উজির বাহারাম খান। পদ্মাবতী এটা হিন্দি একটা পুঁথি ছিল, হিন্দি পুঁথি। তো এটাকে অনুবাদ করেছেন পদ্মাবতী নামে কে? আলাওল, মহাকবি আলাওল। আর এই যে ময়মনসিংহ গীতিকা দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ গীতিকা গুলো ছিল হচ্ছে মূলত পালাগান, পালাগান এগুলো। ঠিক আছে, তো ময়মনসিংহ গীতিকাটা এখানে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়, এটা হচ্ছে গীতিকা। গীতিকা কি? যেখানে গীতের মাধ্যমে অর্থাৎ গানের আকারে, পালাগানের আকারে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে।
ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন কে? ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে এবং দীনেশ চন্দ্র সেন তার সম্পাদনায় এটি 1923 সালে প্রকাশিত হয়েছে ময়মনসিংহ গীতিকা। 13টি পালাগান রয়েছে এখানে। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? আমি অন্যগুলো মুছে দিয়ে একটু নিচের দিকে চলে আসি, কারণ এখানে অনেকগুলো জিনিস আমার লিখতে হবে জীবনী কাব্য নিয়ে। আর জীবনী কাব্য শুরু হয়েছে কাকে দিয়ে বলুন তো? জীবনী কাব্য, জীবনী কাব্য মূলত শুরু হয়েছে শ্রী চৈতন্য দেবকে দিয়ে, তাই না? শ্রী চৈতন্য দেবকে নিয়ে হচ্ছে জীবনী কাব্য শুরু হয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগে। শ্রী চৈতন্য দেব তিনি একটা ধর্মের প্রচারক, বৈষ্ণব ধর্ম যেটাকে মানব ধর্ম বলা হয়। তো তার যে জীবনী, তার যে দিনলিপি সেটাকে কর্চা বলে। এই কর্চা শব্দটা তো হচ্ছে দিনলিপি। তো তাকে নিয়ে সর্বপ্রথম যিনি জীবনী কাব্য রচনা করেছেন, যেটার নাম হচ্ছে চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত। সেটা রচনা করেছেন বৃন্দাবন দাস। ফকির গরিবুল্লাহ তিনি ছিলেন পুঁথি সাহিত্যের জনক এবং পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি ফকির গরিবুল্লাহ। আর বিপ্রদাস পিপিলাই তিনি মনসামঙ্গলের কবি। আমরা সবাই জানি তিনি একটি মনসা বিজয় নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত? সন্ধ্যা ভাষায়, অধিভাষা, সংস্কৃত ভাষা, নাকি ব্রজবলি? বৈষ্ণব পদাবলীর সাথে সবচেয়ে সম্পৃক্ত যে ভাষা সেটা হচ্ছে ব্রজবলি ভাষা। কেন? এই যে সন্ধ্যা ভাষাটা হচ্ছে চর্যাপদ, সন্ধ্যা ভাষাটা হচ্ছে চর্যাপদের ভাষা। ব্রজবলিটা কি? ব্রজবলি, ব্রজবলি হচ্ছে কৃত্রিম কবি ভাষা, কৃত্রিম কবি ভাষা। এটা মূলত হচ্ছে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে মূলত এটি হয়েছে। তো ব্রজবুলি ভাষায় কে রচনা করতেন? বিদ্যাপতি। বিদ্যাপতি তিনি ব্রজবুলি ভাষায় এই কি বলে এটাকে, তারপর হচ্ছে গোবিন্দ দাস, লুচন দাস, জ্ঞান দাস, তারা ব্রজবুলি ভাষায় কিন্তু বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। এই জন্য সংস্কৃত ভাষায় যদি রচনা করা হয়েছে, সংস্কৃত ভাষায় কে রচনা করেছেন? জয়দেব। জয়দেব গীত গোবিন্দম লিখেছেন না তিনি, বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছেন, কিন্তু বেশিরভাগ রচনা হয়েছে ব্রজবুলি ভাষায়, যে কারণে এটা বিখ্যাত। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে একটু বলে ফেলেন তো আপনারা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমচাঁদ মিত্র, নাকি ঈশ্বরচন্দ্র, নাকি বঙ্কিম? আধুনিক উপন্যাসের প্রবর্তককে দেখেন, পেরিচাঁদ মিত্র তিনি প্রথম বাঙালি ঔপন্যাসিক। তবে তার যে উপন্যাস এটা কিন্তু সার্থক উপন্যাস ছিল না। তার যে উপন্যাস এটা সার্থক উপন্যাস না। আলালের ঘরের দুলাল, আমরা জানি সবাই, আলালের ঘরের দুলাল কিন্তু সার্থক উপন্যাস না। পেরিচাঁদ মিত্রের আগেও কিন্তু একজন অবাঙালি বাংলা উপন্যাস রচনা করেছেন, তার নাম হচ্ছে হেনা ক্যাথরিন। তিনি রচনা করেছেন হচ্ছে ফুলমণি এবং করুণার গল্প। তো পেরিচাঁদ মিত্রটা যেহেতু সার্থক ছিল না, এটা বাতিল করে দিলাম। তো এর আগে রবীন্দ্রনাথ কি আগে ছিলেন নাকি বঙ্কিম আগে? বঙ্কিম আগে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু কোনো উপন্যাস রচনা করেননি, উপন্যাস রচনা করেননি। তিনি গদ্যের জনক। তিনি প্রথম বাংলা মৌলিক গ্রন্থ লিখেছেন, তিনি লিখেছেন প্রভাবতী সম্ভাষণ, প্রথম বাংলা মৌলিক গ্রন্থ। তিনি জ্যোতিষিন্যের প্রবর্তক। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছোট গল্পের প্রবর্তক, আমরা সবাই জানি। তিনি গীতি কবিতার অন্যতম কি বলে এটাকে, অন্যতম কান্ডারি। যদিও তিনি গীতি কবিতার জন্য বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছেন, গীতি কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানে সবচেয়ে সার্থক গীতি কবিতা রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র তিনি আধুনিক উপন্যাসের প্রবর্তক। কেন? দেখেন, 1865 সালে তিনি রচনা করেছেন দুর্গেশ নন্দিনী। আর 1866 সালে, 1866 সালে তিনি রচনা করেছেন কপালকুণ্ডলা। এই যে দুইটা গ্রন্থ, এটা হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়েছে। আর 1866 সালে প্রকাশিত কপালকুণ্ডলা, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। তাহলে মূলত বাংলা সাহিত্যে যে সার্থক উপন্যাসটা, এটা সূচনাই হয়েছে বঙ্কিমের হাত ধরে। এই জন্য বঙ্কিমকে কিন্তু বলা হয় কি, সাহিত্য সম্রাট। আচ্ছা, এরপর আসেন, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সকাল বেলায় সলতে পাকানো,
বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? এটা মূলত একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটা আসলে প্রশ্নটা কঠিন ছিল, এখানে শুধু উত্তরটা করে দেই। এটা হচ্ছে যোগাযোগ। এখানে সবগুলি রবীন্দ্রনাথের, সবগুলাই কি রবীন্দ্রনাথের উপন্যাস। এগুলো সব হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। তার অন্যতম উপন্যাস হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ উপন্যাসের একটি লাইন হচ্ছে এটি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম আমাদের মনে রাখতে হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা দেখি একটি কালো মেয়ের কথা, 23 নম্বর তৈলচিত্র, আয়নামতির পালা, ইসামতি। দেখেন 23 নম্বর চলচ্চিত্র, এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদের লেখা। ইসামতি হচ্ছে বিভূতিভূষণের লেখা। বিভূতিভূষণের লেখা। এবং এগুলো হচ্ছে, এই ইসামতি হচ্ছে নদীকেন্দ্রিক, তারপরে 23 নম্বর চলচ্চিত্র একটা সামাজিক উপন্যাস, তারপরে একটি কালো মেয়ের কথা, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কার লেখা? একটি কালো মেয়ের কথা, সম্ভবত, খুব সম্ভবত, যদি ভুল না হয় তাহলে এটা মাহমুদুল হকের লেখা, একটি কালো মেয়ের কথা। তারপর আমি একটু চেক করে দিচ্ছি এটা, হ্যাঁ। আচ্ছা, মাহমুদুল হকের না, মাহমুদুল হকেরটা হচ্ছে জীবন আমার বোন। জীবন আমার বোন, এটা হচ্ছে তারাশঙ্কর। এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং তারাশঙ্করের আরেকটি উপন্যাস আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটা হচ্ছে 1971। নাম, নাম কি? 1971। এবং এটাই কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, যেটা তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচনা করেছেন, পরবর্তী 1972 সালে প্রকাশিত হয়েছে। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? কালো বরফ তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশভাগ, নাকি ভাষা আন্দোলন? গত ক্লাসে আমরা তেভাগা আন্দোলন নিয়ে পড়েছিলাম কি? নারাই, নারাই, তাই না? তেভাগা আন্দোলন নিয়ে আমরা নারাই পড়েছিলাম শওকত আলীর। আর ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাস, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন। এটা হচ্ছে দেশভাগ নিয়ে, কালো বরফটা দেশভাগ নিয়ে রচিত। আর এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো রয়েছে, যেমন নেকড়ে অরণ্য, হ্যাঁ, জলাঙ্গি, দুই সৈনিক, তারপর হাঙ্গর নদী গ্রেনেড, তারপরে হচ্ছে কি আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো উপন্যাস রয়েছে কি, জ্যোৎস্না ও জননীর গল্প, তারপরে হচ্ছে কি আগুনের পরশমণি, যাত্রা, এগুলো সব হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। রাইফেল রুটি আওরাত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত উপন্যাস। সাহিত্য পত্রিকা থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখি। ঢাকা প্রকাশ যে সাহিত্যিক বা সাপ্তাহিক যে সাহিত্য পত্রিকাটি, এটা সম্পাদক কে ছিলেন? ঢাকা প্রকাশ, শামসুর রহমান, সিকান্দর আবু জাফর, রামানন্দ চট্টোপাধ্যায়, নাকি কৃষ্ণচন্দ্র মজুমদার? কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদারের কিন্তু বিখ্যাত উক্তি রয়েছে, কি বলতে পারবেন? আপনাদের মনে আছে, খেয়াল আছে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশে নিজারে। এইটা হচ্ছে তার বিখ্যাত একটা উক্তি। জীবন স্মৃতি, জীবন স্মৃতি, এটা হচ্ছে একটি আত্মজীবনীমূলক লেখা। জীবন স্মৃতি, এটা কার রচনা? এটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, নাকি বা রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন? কার রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে জীবন স্মৃতি। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও কিন্তু একটা জীবনী রচনা করেছেন, তারটার নাম হচ্ছে আত্মচরিত। নাম কি? আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী তার বিখ্যাত সাহিত্যকর্ম, খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আমরা পেলাম হচ্ছে ইছামতি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এই গতকালকে তার জন্মদিন ছিল। হুম, 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর তার জন্ম, 10 ডিসেম্বর তার মৃত্যু, এই জন্য 10 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া পুরস্কার পেয়েছে কিন্তু 4 জন, বেগম রোকেয়া পদক পেয়েছে 4 জন নারী। এটা মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস কি? পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী। ঠিক আছে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? এই যে নীল দর্পণ নাটক, আমি একটু নিচে যাই, নীল দর্পণ নিয়ে আমার কথা বলতে হবে কিছুক্ষণ। নীল দর্পণ নাটকটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই নীল দর্পণ নাটকটি হচ্ছে বাংলাদেশের প্রথম নাটক। বাংলাদেশের প্রথম নাটক, ঢাকা থেকে প্রকাশিত, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকার বাংলা প্রেস
যেটা ঢাকার প্রথম প্রেস ছিল, নাম কি? বাংলা প্রেস। এই ঢাকার বাংলা প্রেস থেকে, বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম যে নাটক, সেটি হচ্ছে নীল দর্পণ নাটক, এবং বাংলাদেশে প্রথম মঞ্চায়িত, ঠিক আছে, বাংলাদেশে মুদ্রিত, সবকিছুই বাংলাদেশে প্রথম। এই জন্য নীল দর্পণকে বলা হয় কি? বাংলাদেশের নাটক। এটাকে বাংলাদেশের নাটক বলা হয়। 1861 সালে এটি প্রকাশিত। আর সরি, 1860 সালে। 1861 সালে হচ্ছে মেঘনাদ বধ কাব্য, 1860 সালে প্রকাশিত। তো এই নাটকটি অনুবাদ করেছে ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি অনুবাদ করেছিলেন তিনি। আপনারা সবাই জানেন যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ইংরেজি সাহিত্য চর্চা করতেন, এবং এই জন্য তিনি কিন্তু দেশ ছেড়ে পশ্চিমে চলে গিয়েছিলেন, অর্থাৎ আহ ইউরোপে চলে গিয়েছিলেন। সেখানে তিনি জায়গা না পেয়ে পরবর্তীতে আবার পুনরায় বাংলাদেশে চলে আসেন। মানে বাংলাদেশে বলতে মানে তিনি তার তার দেশে চলে আসেন আর কি, বঙ্গদেশ। আচ্ছা, প্রমথ চৌধুরী। না, প্রমথ চৌধুরী কেন বিখ্যাত? সবুজপত্র পত্রিকা তার জন্য বিখ্যাত। তিনি চরিত্রীতির প্রবর্তক। পেরিচাঁদ মিত্র প্রথম বাঙালি ঔপন্যাসিক। আলালের ঘরের দুলাল তিনি রচনা করেছেন। দ্বিজেন্দ্রলাল রায় তার বিখ্যাত সাহিত্যকর্ম কি? তার বিখ্যাত সাহিত্য ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। আচ্ছা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সেই ছোটবেলার কবিতা। কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে আমার পণ, তাই না? কবিতার নাম কি? আমার পণ। এই আমার পণ কবিতাটি কে রচনা করেছেন? চণ্ডীচরণ মুন্সী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মদন মোহন তর্কালঙ্কার। এটা সম্ভবত ক্লাস 2 অথবা 3-তে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল। এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার, তিনি এই উক্তিটি রচনা করেছেন। তো এরকম কিন্তু এই যে পরার্থে কবিতা থেকে চলে আসে, তারপরে হচ্ছে আদর্শ ছেলে থেকে চলে আসে, স্বাধীনতার সুখ থেকে চলে আসে। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ছোটবেলার পড়া সব। জসীমউদ্দিনের রচনা কোনটি? এখানে যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে জসীমউদ্দিনের গ্রন্থ কোনটি? পথিপ্রবাসে। পথিপ্রবাসে হচ্ছে অন্নদাশঙ্কর রায়, অন্নদাশঙ্কর। কাল নিরবধি, ভবিষ্যতের বাঙালি। ভবিষ্যতের বাঙালি হচ্ছে ওয়াজেদ আলী, ওয়াজেদ আলী। ওকে। আচ্ছা, কাল নিরবধিতা। কাল নিরবধিতা সম্ভবত আলাউদ্দিন আলাউদ্দের, আনিসুজ্জামানের হতে পারে, আনিসুজ্জামান। কাল নিরবধি আনিসুজ্জামান। যাদের দেখেছি, এটা হচ্ছে জসীমউদ্দিনের একটা আত্মজীবনী মূলক গ্রন্থ। যেমন ঠাকুর বাড়ির আঙিনা একটা রচনা করেছেন, ঠিক তেমনি রচনা করেছেন যাদের দেখেছি, একটা স্মৃতিকথা মূলক গ্রন্থ জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, এই উক্তিটি কোন উপন্যাসের? এটা হচ্ছে আহ শরৎচন্দ্রের, শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের একটি উক্তি। এই উপন্যাসের উক্তিগুলো চলে আসে, এগুলো একটু কঠিনই হয়ে যায়, কারণ হচ্ছে আমরা সাধারণত সবগুলো উপন্যাস তো আর পড়া সম্ভব হয় না। উপরেও আমরা দেখেছি যে একটা উপন্যাসের উক্তি থেকে এসেছে রবীন্দ্রনাথের যোগাযোগী উপন্যাস থেকে। তো সব উপন্যাস তো আর পড়া হয় না সবার, তাই না? আচ্ছা, ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত কে ছিলেন? ইয়াং বেঙ্গলটা ছিল হচ্ছে ইংরেজি, ইংরেজি ভাব দ্বারা পুষ্ট, মানে হচ্ছে ইংরেজি ভাষা দ্বারা তো তারা প্রভাবিতই, তারা ইংরেজি যে সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, সেটা দ্বারাও তারা প্রভাবিত ছিলেন। কারা ছিলেন? এটার উদ্যোক্তা কে ছিল? এটার উদ্যোক্তা ছিল হচ্ছে একজন ইংরেজ শিক্ষক, তার নাম হচ্ছে কি? ডিরোজিও। ডিরোজিও। তো তিনি ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি করেছিলেন, এবং এটা হচ্ছে কিছু বাঙালি যারা প্রচলিত যে ধর্ম ছিল, সনাতন বা হিন্দু ধর্ম ছিল, সেই প্রচলিত ধর্মের বিভিন্ন কুসংস্কারের বিপরীতে গিয়ে তারা একটা গোষ্ঠী তৈরি করেছিলেন, এবং তারা সেখানে চেষ্টা করছিলেন যে কিভাবে, আচ্ছা, তারা চেষ্টা করছিলেন যে কিভাবে এখানে করা যায়, মানে নতুন ভাবে ধর্মের যত কুসংস্কার আছে, গুরামি আছে, সেগুলো বাইরে নিয়ে নতুন ভাবে কিছু করা যায় কিনা, তারা একটা চেষ্টা করেছিলেন। তো অ্যান্টনি ফিরিঙ্গি, তিনি ছিলেন হচ্ছে কবি গানের জনক, কবি গানের জনক। মাইকেল মধুসূদন দত্ত শুরুর দিকে ছিলেন, কিন্তু পেরিচাঁদ মিত্র পুরোটাই ছিলেন। ওকে। এখানে অক্ষয় কুমার দত্ত হবে, এখানে অক্ষয় কুমার দত্ত হবে, অক্ষয় কুমার দত্ত হবে। তিনি তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছেন। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? এখানে একটা নোট নিতে হবে, হ্যাঁ। বিদ্রোহী কবিতাটা, বিদ্রোহী কবিতাটা 1921 সালে রচনা করা হয়েছে, কিন্তু 1922 সালে প্রকাশ করা হয়েছে। 1922 সালে
প্রকাশ করা হয়েছে বিজলি পত্রিকায়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত। পরবর্তীতে এই 1922 সালেই তার প্রকাশিত অগ্নি বীণা যে কাব্যগ্রন্থটি রয়েছে সেখানে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আহ কি বলে এটাকে, তাহলে এখানে সঠিক উত্তরটা নাই, এখানে সঠিক উত্তরটা নাই, 1921 হবে না, এখানে 1922 হবে সঠিক উত্তর। আমরা সঠিক উত্তরটা জেনে যাব। অপশনে না থাকলে এই, আচ্ছা কোনো যদি প্রশ্নের উত্তর অপশনে যদি না থাকে তাহলে আমাদের কি করা উচিত, সেই প্রশ্নটা আমরা স্কিপ করব। এবং বিসিএস এর একটা সুবিধা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেওয়া না থাকলে বিসিএস এর কর্তৃপক্ষ আমাদেরকে সেটার নাম্বার দিয়ে দেন। কিন্তু আপনি যদি দিয়ে উল্টাপাল্টা ভুল দেন তাহলে কিন্তু আপনার প্রশ্ন কাটা যাবে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কি? আগুন আগুন পাখি, আগুন পাখি উপন্যাসের জন্য বিখ্যাত হচ্ছে হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। সেলিনা হোসেন একজন বিখ্যাত ঔপন্যাসিক, তিনি কিছুদিন আগেই বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার কে? 21শে ফেব্রুয়ারি গানটি কি? একুশের গান। আব্দুল গাফফার চৌধুরী রচিত একুশের গান। তো এই যে একুশের গান রয়েছে, একুশের গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো মহান 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই গানটির সুরকার কে? সুবীর শাহ নাকি সুদিন দাস নাকি আলতাফ মাহমুদ নাকি আলতাফ মামুন? এখানে কোনো ঝামেলার কিচ্ছু নাই, এখানে সরাসরি আমরা 3 নম্বরটা উত্তর করতে পারছি। যদি ঝামেলাটা হতো কোথায়, যদি এখানে আব্দুল লতিফও থাকতেন। আব্দুল লতিফ। কেন ঝামেলা হতো? কারণ আব্দুল লতিফ হচ্ছে প্রথম সুরকার, আর আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান সুরকার, বর্তমান সুরকার। আর রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। খেয়াল রাখবেন, আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে। আর এটা সব মানে সর্বপ্রথম বাজানো হয়েছে 1954 সালে। এরপরে এটা কিন্তু সিনেমাতেও ব্যবহার করা হয়েছে। আরেক ফাল্গুন উপন্যাস যেটা, হ্যাঁ, তো এই উপন্যাসেও কিন্তু এই গানটা ব্যবহার করা হয়েছে। এটা থেকে যখন সিনেমা করা হয় জীবন দেখে নেওয়া, সেখানে ব্যবহার করা হয়েছে জহির রায়হানের। তাহলে খেয়াল রাখবেন, রচয়িতাকে আব্দুল গাফফার, প্রথম সুরকার আব্দুল লতিফ, আর কি বলে বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা, আমরা প্রাইমারি প্রথম ধাপ 2019 সালের সেই প্রশ্নে চলে যাই। দেখুন, কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ হয়? অর্থাৎ এটা হচ্ছে নত্যবিধান, নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, কোন দুটি বর্ণের পর নত্য এবং মানে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ হয়? এখানে দেখুন, রি এবং র, রি, রি, র, রেফ, ক্ষিয়, এগুলোর পরে, এগুলোর পরে কি হয়? মূর্ধন্য ণ হয় বানানে এবং মূর্ধন্য ষ হয়। তাহলে এখানে রি এবং র আমরা আগেই বলে দিচ্ছি। টবর্গীয় ধ্বনির সাথে মিলাবেন না, টবর্গীয় সাথে মিলাবেন না। কারণ কি? এই টবর্গীয় যে ধ্বনি, টবর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত আকারে স্বধ্বনি আসে, ন ধ্বনি আসে, তাহলে সেটা মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ হয়। কিন্তু সেক্ষেত্রে দেখবেন আগে মূর্ধন্য ণ তারপরে ট। যেমন কণ্টক, আগে মূর্ধন্য ণ পরে ট। তারপরে ধরেন মূর্ধন্য ষ দিয়ে যদি করি কষ্ট, দেখেন আগে মূর্ধন্য ষ তারপরে হচ্ছে ট। সুতরাং এটা কিন্তু ট বর্গীয় ধ্বনির পরে পরে নয়, এখানে পরের কথা বলা হয়েছে। যদি বলতো যে ট বর্গীয় ধ্বনির সাথে, তাহলে কিন্তু ঠিক ছিল উত্তরটা। তাহলে এখানে সঠিক উত্তর আমরা রি এবং র নিলাম, ট ট কেন নিলাম না আশা করি বুঝতে পেরেছেন। চাউল, চিনি, পানি, এগুলো কি বাচক শব্দ? চাল, চিনি, পানি সবগুলো কি বস্তু, তাই না? সমষ্টিবাচক না। সমষ্টিবাচক কোনগুলো? যেমন ধরেন ক্লাস, ক্লাসে অনেক ছেলে মেয়েরা থাকে, সমষ্টিবাচক। তারপরে ধরুন হচ্ছে একটা দল, একটা দলের মধ্যে অনেক অনেক খেলোয়াড় থাকে, এগুলো হচ্ছে সমষ্টিবাচক। আর্মি সমষ্টিবাচক। ওকে। ব্যক্তিবাচক তো আমরা ব্যক্তিবাচক যেমন রহিম, করিম, জব্বার যাই বলি ব্যক্তিবাচক। জাতিবাচক কি? মানুষ, মানুষের মধ্যে কি আছে? ছেলে মেয়ে পুরুষ সবই আছে, তো জাতিবাচক। আর বস্তুবাচকটা কি? যেটা হচ্ছে মেটেরিয়ালস নাউন আমরা বলি যদি এক কথায়। তাহলে চাল, চিনি, পানি এগুলো কি বস্তু, এগুলো হচ্ছে বস্তুবাচক। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? শেষে ব্যবহৃত হয় এরকম বিরাম চিহ্ন কোনটি? যে কোনো শব্দের শেষে ব্যবহৃত হয়। ড্যাশ, প্রশ্ন চিহ্ন, কুলন নাকি সেমিকোলন? কোনটি হবে সঠিক উত্তর? প্রান্তিক মানে কি শেষে বসে। ড্যাশ তো দুটি শব্দের মধ্যখানে বসে। কুলন হচ্ছে একটা বাক্যের মধ্যখানে বসে, দুটি বাক্যের অংশের মধ্যখানে বসে। সেমিকোলন যদি আমি একাধিক উদাহরণ দিতে চাই, মানে একটা বাক্যের মধ্য দিয়ে আরেকটা বাক্য যদি অ্যাড করতে চাই, তাহলে সেমিকোলন বসাইতে হয়। তার মানে শেষে না, শেষে একমাত্র ব্যবহার হয়
প্রশ্ন চিহ্ন। যেমন তোমার নাম কি, শেষে কি দিব, প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। দাড়িটা শেষে ব্যবহৃত হয় এবং আশ্চর্যবোধক চিহ্নটাও শেষে ব্যবহৃত হয়। এই তিনটি হচ্ছে প্রান্তিক চিহ্ন। কষ্টে লাভ হয় যা। সুলভ মানে কি? সুলভ মানে হচ্ছে যেটা একেবারে কম দামে পাওয়া যায়, সুলভ, কমে। ওকে। দুর্লভ্য, দুর্লভ্য মানে কি? যেটা আপনি কষ্ট করে পাচ্ছেন সেটা হচ্ছে কি দুর্লভ্য। তাহলে কষ্টে লাভ করা যায় যেটা, সেটা হচ্ছে কি দুর্লভ্য। আর দুর্লভ বানানটা এখানে ভুল আছে, এটা তো উত্তর হবে না। এই দুর্লভ মানে কি? যেটা সহজে পাওয়া যায় না, যেটা সহজে পাওয়া যায় না, যেটা বিলুপ্ত প্রায়, এটাকে দুর্লভ বলা হয়। তাহলে দুর্লভ্যটা হবে সঠিক উত্তর। আর অনেক কষ্টে আপনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে কষ্টসাধ্য। গাছ পাথর একটা বাগধারা, এই বাগধারাটার অর্থ কি? বাড়াবাড়ি করা, ভূমিকা করা, অসম্ভব বস্তু, হিসাব নিকাশ। কি হবে? গাছ পাথর, গাছ পাথর হচ্ছে হিসাব নিকাশ করা। অসম্ভব বস্তু কি? যেমন ব্যাঙের ঘোড়ার ডিম অসম্ভব বস্তু, তাই না? ব্যাঙের সর্দি অসম্ভব জিনিস। গায়ক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? গায়ক, গায়কের মূল হচ্ছে গই। গায়কের মূল কি? গই। এর সাথে অখ যুক্ত করে দেন, হয়ে যাবে গায়ক। এটা কিন্তু প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। এই গই মানে হচ্ছে কি? গান করা। তাহলে যে গান করে তারই তো কি বলে? গায়ক বলে। তাহলে এখানে দেখেন তো কোনটা মিলে। গো, গো মানে হচ্ছে গরু। তাহলে এটা হবে না। গা হবে না, গা তো হবেই না, গই আছে এখানে। 4 নাম্বারটা হবে সঠিক উত্তর। শুদ্ধ বানান কোনটি? দেখুন আমি বলেছিলাম কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট আছে এখানে। দেখুন এই যে মুমূর্ষু বানান কোনটি সঠিক? দুই পাশে দুইটা রুস্যকার, মধ্যখানে হচ্ছে কি দীর্ঘকার। সুতরাং 2 নাম্বারটা সঠিক। এটা নিয়ে আর বেশি কথা বলারই দরকার নাই আমাদের। সর্বরী এর বিপরীত শব্দ কোনটি? সর্বরী শব্দের অর্থ কি? সর্বরী শব্দের অর্থ রজনী বা রাত। তাহলে এই দুটি হচ্ছে কি সমার্থক। এই দুটি হচ্ছে সমার্থক শব্দ। সর্বরী, রজনী, রাত। এই দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম। এই দিন শব্দের অর্থ কি? সরি, এই দিন শব্দের অর্থ ধর্ম না। ধর্মটা হচ্ছে এই দ বফলা দীর্ঘিকার দন্তন্য দিন, ধর্ম। আর এই যে দ দীর্ঘিকার দন্তন্য দিন, এটা হচ্ছে দরিদ্র, গরিব। ওকে, এটা হচ্ছে ধর্ম। আর একটা দিন আছে হচ্ছে ঋষিকার দিয়ে, এটা হচ্ছে দিবস। ঠিক আছে। তাহলে সর্বরী যদি রাত হয়, তাহলে দিবস যদি দিন হয়, তাহলে রাতের বিপরীত কি? দিন। সুতরাং 1 নাম্বারটা হবে সঠিক উত্তর এখানে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? সংযোজন, সংশ্লেষণ, বিশ্লেষণ, নাকি সংক্ষেপণ? দেখেন সমাসের একটা উদাহরণ দিই, তাহলে অর্থ মনে রাখতে পারবেন খুব সহজে। মহান যে নবী, আমরা এটাকে কি বলতে পারি? মহানবী। বলুন তো কি করলো সে? সংক্ষিপ্ত করে দিল। এক কথা প্রকাশের মতো হয়েছে, তাই না? তাহলে এখানে সংক্ষেপণ আছে, এটা হবে সঠিক উত্তর। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ হচ্ছে পদের মিলন। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান কোনটি? রস্বইকার এবং ঋস্বইকারের যে বানানের যে ঝামেলাটা, সেটা আপনাদেরকে আমি বলেছিলাম, খেয়াল আছে কিনা? প্রথমে হবে রস্বই, তারপরে হবে দীর্ঘই, তারপরে রস্বই, তারপরে দীর্ঘই, তারপরে রস্বই, তারপরে কি দীর্ঘই, অর্থাৎ এভাবে আগাতে থাকবে। রস্বই এবং দীর্ঘইকার ব্যবহৃত শব্দগুলোর বানান এরকম হয়। যদি কোনো শব্দের শুরুতে রস্বই থাকে, তাহলে পরে কি হবে? দীর্ঘই হবে। তারপরেরটা হবে রস্বই, তারপরটা আবার দীর্ঘই হবে। তাহলে এখানে আমরা দেখি তো, প্রথমে কি আছে? রস্বই, তারপরে কি আছে? দীর্ঘই, তারপরে রস্বই। এটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের হিসাবের সাথে। এখানে দেখেন তো মিলে না। প্রথমটা রস্বই, তারপরটাও রস্বই, মিলে না। এখানে কি প্রথমটা রস্বই, তারপরটা দীর্ঘই, এই পর্যন্ত মিলছে, কিন্তু তারপরটাও কি দীর্ঘই। ওকে। তাহলে এখানে আসুন দেখি, এখানে কি? এখানে হচ্ছে প্রথমটা রস্বই, তারপরটা রস্বই, তারপরটা হচ্ছে দীর্ঘই। এখন আমার এই নিয়মের সাথে কোনটা মিলে? তিনটা হলে কেমন হবে? রস্বই দীর্ঘই রস্বই, রশ্মি দীর্ঘই রশ্মি, প্রথমটা মিলে যাচ্ছে। এটাই হচ্ছে সঠিক উত্তর। উপসর্গ থেকে প্রশ্ন। সুনাম এর সু কোন উপসর্গ? আমরা জানি যে বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে 4টা উপসর্গ মিল আছে। একটা হচ্ছে কি? আ, সু, বি, নি।
এই যে চারটা উপসর্গ, এগুলো বাংলা এবং সংস্কৃত উভয়টাতে পাওয়া যায়। তো আমরা কিভাবে আলাদা করব যে কোনটা তৎসম আর কোনটা বাংলা? এটা আলাদা করব কিভাবে? যখন দেখব বাংলা শব্দের সাথে এগুলো বসছে তখন এগুলো বাংলা উপসর্গ, যখন দেখবো তৎসম শব্দের সাথে বসছে তখন এগুলো তৎসম শব্দ। তাহলে এখন আসেন দেখি সুনাম, সুযোগ নাম, নামটা কি তৎসম শব্দ? না, নামটা হচ্ছে বাংলা শব্দ। তাহলে সু, এটা তৎসম নাকি বাংলা কিভাবে বুঝবো? এইটা হচ্ছে বাংলা শব্দের আগে বসছে, সুতরাং এটা হচ্ছে বাংলা উপসর্গ। এটা কি বাংলা উপসর্গ। ধ্বনি পরিবর্তন কত প্রকার? বলুন তো, ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন কত প্রকার? তিন, চার, পাঁচ, দুই, মিলে না নাকি? তিন প্রকার ধ্বনি পরিবর্তন হচ্ছে, তিন প্রকার। একটা কি? একটা হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে স্বরের আগমন, সরি স্বরের আগমন না দিয়ে আমি আহ যেভাবে আপনার বুঝতে সুবিধা হয় সেটা লিখি। এক নাম্বার ধ্বনির আগমন, দুই নাম্বার ধ্বনির লোপ, তিন নাম্বার ধ্বনির রূপান্তর। এই হচ্ছে তিনটা প্রকার। এই তিনটা প্রকার হচ্ছে ধ্বনি পরিবর্তনের: ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর। ধ্বনির রূপান্তর হয় হচ্ছে যেমন ধ্বনি বিপর্যয় আছে না, ধ্বনির রূপান্তর। আর ধ্বনির লোপ, ধ্বনির লোপ স্বরলোপ পড়ছেন না আপনারা, অন্তর্হতি পড়ছেন না, ধ্বনির লোপ। ধ্বনির আগমন, ধ্বনির আগমন সমীভবন পড়ছেন না, ধ্বনির আগমন ঘটে। তারপরে হচ্ছে কি আহ ধ্বনির আগমন ঘটে যেমন স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এগুলো পড়ছেন না, এগুলো আর কি। যাই হোক, পদ শব্দের সমার্থক শব্দ কোনটি? এইটা যে বাংলাদেশে প্রচুর ভুল দেখবেন, বিভিন্ন জায়গায় বেগম রোকেয়া সরণি, তাজউদ্দিন সরণি এভাবে লেখা আছে। সবগুলোতে অনেকেই মনে করে কি সরণি মানে কি যার নামে স্মরণ করে রাস্তার নামকরণ করা হয়েছে এই জন্য মনে হয় এই সরণি। না, ব্যাপারটা এরকম না। সরণি যে পথ, এটা হচ্ছে মূলত এই যে দন্তস্ব বৈষণ্য র মূর্ধন্য রস্বইকার সরণি। আর এই যে সারণি দেখতে পাচ্ছেন, এই সারণি শব্দের অর্থ কি? এই সারণি শব্দের অর্থ আলাদা একটা আছে। এই সারণি শব্দের আলাদা একটা অর্থ আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, খেয়ালে আসলে বলে দেবো আবার। ওকে, তাহলে পথ হচ্ছে কি সরণি, এখানে কিন্তু মফলা হবে না, আবার দীর্ঘইকার হবে না, রস্বইকার দিয়ে হবে। তো সরণি বানানটা খেয়াল রাখবেন। জন্মহীন মৃত্যুহীন, যার জন্ম মৃত্যু কিছুই হয় না তাকে কি বলে? অজ। তাকে অজ বলা হয়। আগ্নেয় একটি শব্দ, এটার প্রকৃতি প্রত্যয় কি? আগ্নেয় শব্দ, আগ্নেয় মানে কি? আগুন সম্পর্কিত। তো এটার মূল কি হবে? এটার মূল হবে অগ্নি, মূল হবে অগ্নি। এখানে অগ্নি বানানটা এখানে ভুল আছে, তার মানে একটা অপশন আমরা বাতিল করে দিতে পারছি। এই অগ্নি, অগ্নি মানে কি আগুন। তাহলে অগ্নি যুগ স্নেহ, অগ্নি যুগ এর, অগ্নি যুগ অন্তস্থ অ, এর তো নাই এখানে। আগুনের, অগ্নির, এরকম কি যদি শব্দটা থাকতো কি অগ্নির, তাহলে এটা হইতো যে অগ্নিযুগ এর বা র, অন্তস্থ অ তো এখানে কোনো কাজ নাই। এটা হচ্ছে কি অগ্নিযোগ স্নেহ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাস কোনগুলো? যে সমাসগুলো উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়, উৎকৃষ্ট ভালো জিনিস বোঝায়, এগুলো হচ্ছে কি প্রাদি সমাস। তাহলে এখানে দেখেন তো, আমরা একটু দেখি, খেয়াল করি। গৃহস্থ মানে কি? গৃহে থাকে যে গৃহস্থ, বা গৃহে থাকে যা, তাকে আমরা গৃহস্থ বলি। উপকূল, কুলের সমীপে উপকূল, আগে কি আছে উপসর্গ, তাহলে অব্যয়ীভাব সমাস। তারপর দেখেন চা পুষা, চা পুষে যে অত্যন্ত দরিদ্র ব্যক্তি, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এখানে প্রগতি, উৎকৃষ্ট যে গতি তাকে আমরা কি বলতে পারছি? প্রগতি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা। উলুকাগ্রা শব্দটির অর্থ কি? যারা আমার ক্লাস করেছিলেন, আমি কিন্তু ক্লাসে এটা বলে দিয়েছিলাম, লাইভ ক্লাসে বলে দিয়েছিলাম। গুরুত্বহীন লোক, এক শ্রেণীভুক্ত রাজা বাদশাহ নাকি লাকড়ি? সাধারণত উলুকাগরা এক ধরনের লাকড়ি যেটা বিলে হয়, কিন্তু এখানে উলুকাগরা বাগধারা অর্থে গুরুত্বহীন লোককে বোঝায়। উলুকাগরা বাগধারা অর্থে কাকে বোঝায়? গুরুত্বহীন লোককে বোঝায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা কোন ধরনের বাক্য? যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে তুমি একলা চলো রে, এই যে যদি, তবে শর্ত জুড়ে দিয়েছে, তাহলে কন্ডিশনাল। আর যদি কন্ডিশনাল হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা কি? জটিল বাক্য। এটা হচ্ছে জটিল বাক্য। আবার জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। সুতরাং খ এবং ঘ দুইটাই উত্তর, এখানে দুটাই উত্তর।
গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? আমি আপনাদেরকে বলি, গবেষণা মানে কি? গবেষণা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, গভীরভাবে, হ্যাঁ, বিশ্লেষণ করে খোঁজা। তো গবেষণা, এটার মূল হচ্ছে কি, গো যুগ এষণা, মানে গরু খোঁজা আর কি, যদি স্বাভাবিক অর্থ করি আমরা। তাহলে আসেন দেখি মিলে কোনটা। এই যে এষণা, এই এষণা অর্থ হচ্ছে খোঁজা, এষণা অর্থ খোঁজা, এষণা অর্থ কি, খোঁজা। আর এখানে কি আছে, শুধু সোনা, শুধু সোনা অর্থ হয় না, সুতরাং এটা বাতিল হয়ে গেল। এই অপশনটাই বাতিল করে দিতে পারি আমরা। এখন এসোনা খুঁজা, এসোনা খুঁজা, এসোনা খুঁজা, শুধু গয়ের কোনো অর্থ হয় না। সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, সন্ধির ক্ষেত্রে এই যে মূল শব্দ থাকবে তার সাথে ভাঙা অংশের অর্থের মিল থাকতে হবে। আমরা এখানে দেখি শুধু গ, অর্থ মিলে না, এটার অর্থ মিলে, সুতরাং এটার অর্থ মিলে না, এটা কিন্তু বাতিল। আবার গ কিন্তু উপসর্গও না, যে শব্দের শুরুতে আছে কিন্তু অর্থহীন, উপসর্গ হয়ে গেল, এরকমটাও না কিন্তু গ। তারপরে কি গব, এই গবের কোনো অর্থ হয় না, আবার এটা উপসর্গ না, সুতরাং এটাও বাদ। এখানে গ অর্থ কি, গরু। আর এই অ্যাকশন অর্থ কি, খোঁজা, গরু খোঁজা। বিশেষ অর্থে এটি গবেষণা হিসেবে, মানে কোনো কিছু বিশেষভাবে বিশ্লেষণ করা বা বিশ্লেষণ করে খোঁজা অর্থে ব্যবহৃত হয়। দেশে বিদেশে, এটার লেখক কে? দেশে বিদেশে, এটা একটা হচ্ছে ভ্রমণ কাহিনী। এ পথে প্রবাসে আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়ের। এখানে এখন তাহলে হচ্ছে দেশে বিদেশে। তো দেশে বিদেশে, এটা কার রচনা? সৈয়দ শামসুল হক, ফররুখ আহমদ, সৈয়দ মজদুব আলী, শওকত ওসমান। এটা হচ্ছে সৈয়দ মজদুব আলীর লেখা দেশে বিদেশে একটি গ্রন্থ। সৈয়দ শামসুল হক তিনি বিখ্যাত কেন? তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক নিষিদ্ধ, কি বলে, নিষিদ্ধ লোবান রচনা করেছেন। তিনি পায়ের আওয়াজ পাওয়া যায় রচনা করেছেন। ফরুক আহমদ রচনা করেছেন পাঞ্জেরি, তার বিখ্যাত গান, বিখ্যাত কবিতা হচ্ছে আজান। শওকত ওসমান তিনি কৃতদাসের হাসি স্যার শ্রেষ্ঠ উপন্যাস তিনি রচনা করেন। জাহান্নাম হইতে বিজয় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচনা করেছেন তিনি। জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, এগুলো তিনি রচনা করেছেন। তাহলে আমাদের প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু শেষ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে। আজকে আমার যারা ক্লাসটি করেছেন, লাইভ ক্লাস আমি যেটি করেছিলাম ব্যাকরণ ভিত্তিক, তো সেখানে আমি এটা বলে দিয়েছিলাম যে বাংলা ভাষার ইতিবৃত্ত, এটার রচয়িতাকে, এটার রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দীনেশচন্দ্র সেন তিনি কি রচনা করেছেন? তিনি রচনা করেছেন বঙ্গ ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের, বাংলা ভাষা ও সাহিত্যে যদি প্রথম কোনো ইতিহাস গ্রন্থ কেউ রচনা করেন, সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন। বঙ্গ ভাষা ও সাহিত্য রচনা করেছেন। সুকুমার সেন কি রচনা করেছেন? সুকুমার সেন রচনা করেছেন সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, সাহিত্যের কথা। সুনীতি কুমার কি রচনা করেছেন? সুনীতি কুমারের ভাষা প্রকাশ, এটা তার ব্যাকরণ গ্রন্থ। এছাড়া তিনি রচনা করেছেন ODBL, এগুলো আমরা আজকে আলোচনা করেছি। বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নাই? এটাও কিন্তু আমাদের আলোচনায় চলে এসেছে। কোলন, সেমিকোলন, ড্যাশ, এগুলো প্রত্যেকটাতে থামতে হয়, তিনটাতেই থামতে হয়। থামতে হয় না কোথায়? হাইফেনে। হাইফেন কোথায় ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদে হাইফেন ব্যবহার করা যায়। সংবাদ প্রভাকর, এটি তো বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কর্তৃক প্রকাশিত বাংলা একটি পত্রিকা, যেটি প্রথম। ওকে, তো এটার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর 1831 সালে প্রকাশিত। পরবর্তীতে সাপ্তাহিক এবং দৈনিক হিসেবে 1833 সালে এটি নতুনভাবে প্রকাশ হয়। এটার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছেন কি ধূমকেতু বিজলি। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন, সম্পাদনা করেছেন কি বঙ্গদর্শন। প্রমোদ চৌধুরী সম্পাদনা করেছেন কি সবুজ পত্র। তাহলে এখানে বাকি রইল কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বর, কে বলে ঈশ্বর গুপ্ত? কে বলে ঈশ্বর গুপ্ত? আহ লাইনটা ভুলে গেছি এখন। লাইনটা এরকম ছিল, ঈশ্বর গুপ্তেরই লেখা একটি লাইন। কে বলে ঈশ্বর গুপ্ত সর্বত্র চরাচর, যাহার আলোয়, মানে যার প্রভায়, প্রভাবায় প্রভাকর, এরকম ছিল লাইনটা আর কি। যাই হোক, এটা এখন সম্পূর্ণ খেয়ালে আসছে না। আহ তার পত্রিকার নাম সহ আর কি একটা লাইন। এটা অলংকার বা ছন্দ শাস্ত্রের জন্য প্রয়োজন, আমরা যখন অলংকার পড়বো তখন এটা আসবে আবার। তাহলে প্রমোদ চৌধুরী হচ্ছে সবুজ পত্র, এ হচ্ছে বঙ্গদর্শন 1872, তাই না? বঙ্গদর্শন 1872, এটা হচ্ছে 1923। এটা হচ্ছে 1923। বঙ্গদর্শন হচ্ছে 1872। কাজী নজরুল ইসলামের কি বিজলি, বিজলি
ধূমকেতু, এগুলো তিনি কি করেছেন, এগুলো তিনি সম্পাদনা করেছেন। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতিশব্দ মানে কি, অর্থ কোনটি? বারিধি, বারিধি মানে হচ্ছে সমুদ্র। নলিনী, অপ, পয়, পয় অর্থ পানি, অপ অর্থ পানি। এখানে 3 এবং 4 দুটি কিন্তু সঠিক উত্তর। এই যে দেখেন, মুমূর্ষু শব্দটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, আবার পাচ্ছি মুমূর্ষু, এটা পরীক্ষায় আসা শব্দ। তাহলে এটা মুমূর্ষু বানানটা কি, 2 নম্বরটা রস্যকার, রস্যকার মধ্যখানে কি দীর্ঘকার। ধামাধরা বাগধারাটির অর্থ কি? যতেচ্ছারি, গোকুলের সার যতেচ্ছারি, যতেচ্ছারি কি, গোকুলের সার। বক ধার্মিক মানে কি, ভণ্ড। কদরহীন লোক, তুষামোদকারী, তুষামোদকারী হচ্ছে ধামাধরা, ধামাধরা মানে কি তুষামোদ করা। আচ্ছা, খদরহীন লোক হচ্ছে উলুকাগ্রা, যার কোনো মূল্য নাই। দর্শনীয়, দর্শনীয়, দর্শন মানে কি দেখা। এটার মূল ক্রিয়ামূল কি জানেন? মূল হচ্ছে দৃশ, ক্রিয়ামূল কি দৃশ। তাহলে আমরা দেখি দৃশ এর সাথে কি মিলে, দৃশ, এখানে দৃশ নাই, এখানে দৃশ নাই, এখানে দর্শন, এখানে দৃশ নাই, দৃশ আছে 2 নম্বরটাতে। দৃশ যোগ অনিয়, দৃশ মানে কি দেখা, এটা হচ্ছে ক্রিয়ামূল, সংস্কৃত ক্রিয়ামূল। আমরা কিছু ক্রিয়ামূল মনে রাখতে পারলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় কিন্তু খুব সহজ হয়ে যায়। লিঙ্গ থেকে আসা প্রশ্ন, সাথী শব্দটি কোন লিঙ্গ? আচ্ছা, ছেলেদের সাথী হয় না, মেয়েদের সাথী হয় না? তাহলে সাথী যদি ছেলে মেয়ে উভয়ের হয়, তাহলে এটা কি হবে, উভয় লিঙ্গ। সাথীটা কি হবে, উভয় লিঙ্গ। বন্ধু, সাথী, সঙ্গী, সাথী সঙ্গী বন্ধু, এগুলো সব উভয় লিঙ্গ হবে। সাপের কুলসকে এক কথায় কি বলে? কীর্তি হচ্ছে কি বাঘের চামড়া, অজিন হচ্ছে কি হরিণের চামড়া, করব কারক কোনোটাই না। নির্মুখ, সাপের খুলসকে কি বলে? নির্মুখ বলা হয়। রাজায় রাজায় লড়াই করছে, এখানে রাজায় রাজায় কোন ধরনের কর্তা? আমরা কিন্তু যখন কারকের অধ্যায়টা পড়েছি, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে কোনটা কোন কর্তা হয়। প্রযোজক কর্তা কি? যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা এখানে চাঁদটা দেখাচ্ছেন, দেখার কাজটা কে করছে? শিশু। তাহলে মা যে দেখাচ্ছেন, মা হচ্ছে প্রযোজনা করছেন, মা হচ্ছে প্রযোজক কর্তা। আর এই প্রযোজক কর্তার অপর নাম কি? নিযন্ত কর্তা। প্রযোজক কর্তা আর নিযন্ত কর্তা একই জিনিস। মুখ্য কর্তা কি? যেমন রহিম ভাত খাচ্ছে, এই রহিম নিজেই মুখ্য কর্তা এখানে। বেতিহার কর্তা কি? যেখানে 2জন কর্তা থাকবে, একই জাতীয় কাজ করবে, সেখানে হচ্ছে বেতিহার কর্তা। তাহলে রাজা এবং রাজা মিলে কি একটা কাজ করতেছে, লড়াই। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘ এবং মহিষ বেতিহার কর্তা। ঠিক এরকম রাজায় রাজায় লড়াই করছে, বেতিহার কর্তা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যুক্ত ব্যঞ্জন থেকে, যুক্ত ব্যঞ্জন থেকে প্রশ্ন আসছে। আমরা একটু দেখি যুক্ত ব্যঞ্জন থেকে যে প্রশ্নটা আসছে সেটা কি হয়। উষ্ণ, উষ্ণ, এখানে যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত? উষ্ণ, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। এটা কিন্তু ইও হবে না, হ্যাঁ, ইও না, কিন্তু যে ইওর মধ্যে পেট কাটা দেখে আমরা ইও উত্তর করতে পারবো না। ওকে, তাহলে এটা কোনটা হবে সঠিক উত্তর? 2 নম্বরটা হবে সঠিক উত্তর। এরকম কৃষ্ণ, তৃষ্ণা, হ্যাঁ, উষ্ণ, বৈষ্ণব, এগুলো সব বিষ্ণু, এগুলো সব হচ্ছে কি মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ যুক্ত ব্যঞ্জন। আর দন্ত্য ন কখনোই কি হবে না, মূর্ধন্য ষের সাথে যুক্ত হবে না, ইও না, উও না। কারণ যে যে বর্গের ধ্বনি যে যার সাথে যুক্ত হতে পারে, যে যার বর্গীয় ধ্বনি সেই তার সাথে কিন্তু যুক্ত হতে পারে। মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ দুইটা হচ্ছে কি মূর্ধা ধ্বনি, এই জন্য কিন্তু যুক্ত ব্যঞ্জন হয়। যেমন তালেবাস্য, এটা কিন্তু তালব্য ধ্বনি। তো তালব্য ধ্বনি আর কোনগুলো চবর্গীয় ধ্বনি, এই জন্য কিন্তু চ এর সাথে তালব্য পশ্চিম বানানে দেখবেন যে সংযুক্ত আকারে বসছে। কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি? চতুর্থী বিভক্তি কি হবে? কে, রে, হ্যাঁ, দেখি। ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক, এখানে ব্যক্তিটা কিন্তু সম্প্রদান কারক হয়, হ্যাঁ, বস্তু কিন্তু কারক না। বস্তুটা হয় কর্মকারক, ব্যক্তিটা হয় সম্প্রদান কারক। তাহলে এখানে ভিক্ষুক, এখানেও ভিক্ষুক, এখানে কি ভিক্ষুক কে, আর এখানে কোনোটাই নয়। তাহলে এখানে কি আছে, কে বিভক্তিটা আছে, চতুর্থী আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। আর এখানে কি শূন্য বিভক্তি। প্রসারণের বিপরীত কি? প্রসারণ মানে কি বড় করা, প্রসারণ মানে বড় করা।
তাহলে সম্প্রসারণ, এটা তো প্রসারণের একটা সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। বিবর্ধন মানে কি, বড় করা। আকুঞ্চন মানে কি, সংকুচিত করা। তাহলে এটা হবে সঠিক উত্তর। বিপরীত শব্দ, প্রসারণের বিপরীত হচ্ছে আকুঞ্চন। কোনটি ফার্সি শব্দ? চাবি, চাকর, চশমা, চাহিদা। দেখেন, চাহিদা, শিখ, এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ। চাহিদা কি শব্দ? পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি। চাবি, চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ। চাকর হচ্ছে তুর্কি শব্দ। তাহলে চশমা হচ্ছে কি, ফার্সি শব্দ। আচ্ছা, আমি একটা ঝামেলা মিটিয়ে দিই আপনাদেরকে। চশমা ফার্সি, চাবি তুর্কি। সরি, চাবি তুর্কি বলতেছি। চাবি হচ্ছে পর্তুগিজ। চাকু, চাকর, এগুলো হচ্ছে তুর্কি। চা, চিনি, এগুলো হচ্ছে চীনা শব্দ। ঠিক আছে। চশমা হচ্ছে ফার্সি শব্দ, চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ, চাকু, চাকর, এগুলো হচ্ছে তুর্কি শব্দ, চা, চিনি হচ্ছে চীনা শব্দ। সেদিন ধ্বনি পরিবর্তনের ক্লাস নিয়েছি, আশা করি ধ্বনি বিপর্যয় খুব সহজে উত্তর করতে পারবেন। ধ্বনি বিপর্যয় মানে কি? স্থান পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনিটা কি হবে? স্থানটা তার পরিবর্তন করে নিবে। তো স্থান পরিবর্তন কোথায় হয়েছে আমরা দেখি। এখানে ছিল কি বড় দাদা, এখানে হচ্ছে বড় দা। মানে কি একটা ব্যঞ্জন কি হয়ে গেছে, কেটে গেছে। তার মানে এটা কি ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি হয়েছে। কিছু, কিচ্ছু, এখানে ছিল কি একটা ছ, হয়ে গেছে দুইটা ছ। তার মানে কি ব্যঞ্জন দ্বিত্ব। এটা কি ব্যঞ্জন দ্বিত্ব। এখানে আগে ছিল তালে বর্ষ, তারপরে চ। এখানে আগে চ চলে আসছে, তারপরে তালে বর্ষ। তার মানে কি এখানে ব্যঞ্জনটা স্থান পরিবর্তন করেছে। পিশাচ থেকে পিচাস, মুক্তা থেকে মুকুতা। এখানে মধ্যখানে কি আসছে? স্বরাগম। তাহলে এটা হচ্ছে মধ্য স্বরাগম। এটার অপর নাম কি? বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। কৃতবিদ্যা শব্দের ব্যাস বাক্য কি? কৃতবিদ্যা যার, তাকে কৃতবিদ্যা বলা হয়। কৃতবিদ্যা যার, এটা ভগ্রী সমাস। কোন সমাসে পরপদের অর্থ প্রদান থাকে? এখন অব্যয়ভাব প্রদানে হচ্ছে অব্যয় প্রদান, ভগ্রী সমাসে হচ্ছে ভিন্ন পদ প্রদান, দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রদান, আর কর্ম দ্বারাই হচ্ছে পরপদ প্রদান। তাহলে কর্ম দ্বারাই হবে সঠিক উত্তর। কর্ম দ্বারাই হচ্ছে পরপদ প্রদান, ভগ্রীতে হচ্ছে ভিন্ন পদ প্রদান, আর এখানে হচ্ছে অব্যয় প্রদান, আর দ্বন্দ্বতে হচ্ছে উভয় পদ প্রদান হয়। এটা পরপদ কিভাবে প্রদান হয়? যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম না আমি একটা, মহান যে নবী, মহানবী। দেখেন তো, মহানবী দুইটা পদ আছে, একটা বিশেষণ আর একটা কি বিশেষ্য। আচ্ছা, মহানবী, এখানে কি মহাটা প্রাধান্য পাচ্ছে না নবী? নবী একজন ব্যক্তি, এই নবীটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে। যারা বাইরের ঠাট বজায় রেখেছিল, অর্থাৎ পরিপাটি, পোশাক আশাকে যে অনেক বেশি পরিপাটি, তাকে কি বলা হয়? ব্যাঙের আদুলি হচ্ছে সামান্য বস্তু, রাজবাড়ি মানে কি অনেক জিনিস, ভিজে বেড়াল মানে কি ভণ্ড, হ্যাঁ, চালাক ব্যক্তি। লেপাপা দুরস্ত, লেপাপা শব্দের অর্থ হচ্ছে পোশাক। যিনি পোশাক আশাকে পরিপাটি থাকেন তাকে কি বলা হয়? লেপাপা দুরস্ত। যুগরুর শব্দ কোনটি? যুগরুর শব্দ কিভাবে চিনবো? এক হচ্ছে সমাস নিষ্পন্ন পদ, আর এক হচ্ছে কি ভিন্ন অর্থ। সমাস নিষ্পন্ন পদ হবে এবং ভিন্ন অর্থ দিবে। আসেন দেখি ভিন্ন অর্থ কোনটি দেয়। বাসি, দেখেন, বাস যোগ ই, এটা কি প্রত্যয় সাধিত শব্দ? বাসি ভিন্ন অর্থ দিচ্ছে, কিন্তু এটা কি শব্দ? এটা হচ্ছে রুড়ি শব্দ। এটা রুড়ি শব্দ। ঠিক ওইরকম ভাবেই তৈল, তেল যোগ এ, তৈল তেল জাতীয়, এটা হচ্ছে যৌগিক শব্দ। আর পঙ্কজ, চিকামারা, চিকামারাটা হচ্ছে কি শব্দ? রুড়ি শব্দ। কিন্তু এই যে পঙ্কজ দেখতে পাচ্ছেন, এটা বাংলায় কি হবে? পঙ্কে জন্মে।
যা। এখন পঙ্ক মানে কি? কাদা, কাদায় তো অনেক কিছু জন্মে, কিন্তু এটাকে আমি শুধুমাত্র পদ্ম ফুলকেই বোঝাচ্ছি, ভিন্ন অর্থ দিচ্ছে। আবার এটা কি ব্যাস বাক্য হয়, সমাসবদ্ধ পদ। সুতরাং এই পঙ্কজটা হচ্ছে যুগরুর শব্দ। এরকম জলধি যুগরুর শব্দ, মহাযাত্রা যুগরুর শব্দ। কোনটি সমার্থক শব্দ নয়? পাবক, বন্যী, অনল। এই যে তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা অর্থই কি? আগুন। তিনটা শব্দের অর্থই কি? আগুন। পবন হবে সঠিক উত্তর। এই পবন অর্থ হচ্ছে কি? বাতাস। পবন অর্থ কি? বাতাস। নিচের কোন বাক্যটি শুদ্ধ? কারো ফাগুন মাস, কারো সর্বনাশ না। ফাগুন মাসে সর্বনাশ হয় না, ফাগুন মাস না। কারো পৌষ মাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সে প্রাণীবিদ্যায় দুর্বল, আগত শনিবার কলেজ বন্ধ থাকবে, বিধি লঙ্ঘিত হয়েছে। সে প্রাণীবিদ্যায় দুর্বল। আচ্ছা, প্রাণীবিদ্যা এখানে কি দুর্বল সবল হয়? না, এখানে কি হবে? দক্ষ, অদক্ষ। এই দুর্বল কথাটা এখানে যাবে না। দুর্বলতা এটা শক্তিশালী, এবং দুর্বলতা এই এই বিষয়টা যায় হচ্ছে অন্যভাবে। যেমন ধরেন আমি যদি বলি, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলি যে অঙ্কটি কঠিন। অঙ্কটা কি শক্ত? না, এখানে এটা অপপ্রয়োগ। আমার বলতে হবে কি? অঙ্কটি জটিল। এরকম ভাবে প্রাণীবিদ্যায় সে দুর্বল বলা যাবে না। বলতে হবে কি? সে প্রাণীবিদ্যায় অদক্ষ, মানে সে কম জানে। ওকে। অথবা প্রাণীবিদ্যায় সে অজ্ঞ, ব্যাপারটা এরকম। দুর্বল বলতে হবে কি? সে শারীরিকভাবে দুর্বল বোঝায়, ওটা যার বল কম। এখানে এটা যাবে না। আগত শনিবার কলেজ বন্ধ থাকবে, আগত না, আগামী শনিবার। আগামী শনিবার। বিধি লঙ্ঘিত হয়েছে, এটা হচ্ছে সঠিক। বিধিটা লঙ্ঘিত হয়েছে। বিধি লঙ্ঘন হয়েছে কিন্তু ভুল প্রয়োগ হবে। লঙ্ঘিত হয়েছে মানে কেউ না কেউ এটা লঙ্ঘন করেছে। সম্বন্ধ পদ আমরা সেদিন কারকের লাস্ট ক্লাসে পড়েছি। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? আমি বলেছিলাম যে এই যে সম্বন্ধ, সম্বন্ধ মানে কি? সম্পর্ক। তো যেমন রাজার রাজ্য, এটা কি? মালিকানা সম্পর্ক। তো এখানে কি আছে? র বিভক্তি। র বিভক্তি। রহিমের ভাই, এখানে কি বিভক্তি আছে? এর। তাহলে র এবং এর হচ্ছে সম্বন্ধ পদে ব্যবহৃত হয়। সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়? র এর। র এর মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা হয়। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? দেখেন, শুভেচ্ছা, এটাকে যদি ভাঙি, শুভ যোগ ইচ্ছা, সংবাদ, সম যোগ বাদ, অতীত, অথি যোগ ইত, অতীত, প্রতি যোগ এক, এই হচ্ছে প্রত্যেক। ঠিক আছে। আচ্ছা, শুভ, এখানে কি আছে? অ। আর এখানে কি আছে? ইচ্ছা, ই। অ আর ই মিলে একার হয়েছে, তার মানে কি? এটা স্বরসন্ধি। প্রতি যোগ এক, এখানে কি আছে? ই। এখানে একটা নিয়ে যা প্রতিযোগ এক, এখানে কি? হ্রস্ব ই, আর এখানে কি? এ। এই দুই মিলে কি হয়েছে? প্রত্যেক। এই এটার নিয়মটা আমি বলেছিলাম আগে, যে যদি জফলা থাকে তাহলে রস্বইকার আনতে হয়। আর যদি যে স্বরধ্বনিটা থাকবে সেই স্বরধ্বনি কার হবে। তাহলে রস্বইর বদল হয়েছে কি? জফলা। আর এখানে এ ছিল, এই জন্য একার, প্রত্যেক। তাহলে এটা কি হয়েছে? একার স্বরধ্বনি, মানে স্বরসন্ধি। অতি যুগ ঈদ, এখানে রস্ব ঈদ যোগ রস্ব ঈদ উভয় মিলে দীর্ঘ ঈকার হয়েছে। তাহলে এটাও স্বরসন্ধি, এটাও স্বরসন্ধি, এটাও স্বরসন্ধি। সংযোগ বাদ, এখানে স্বরসন্ধির কোনো কাজ হয় নাই। এই যে সম, এর পরিবর্তে কি হয়েছে? অনুস্বার। এই সংবাদ, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আমাদের প্রশ্ন প্রায় শেষ। আমরা আর দুটি প্রশ্ন পাবো। দেখি আমরা দুটি প্রশ্ন কি। সাহিত্য থেকে দুটি প্রশ্ন। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা ফার্সিতে রচিত। কে রচনা করেছে? জামি, পারস্য কবি আব্দুর রহমান জামি। এটা অনুবাদ করেছে বাংলায় কে? শাহ মোহাম্মদ সগির। শাহ মোহাম্মদ সগির প্রথম মুসলমান কবি মধ্যযুগের। এবং এই মুসলমানরা যেগুলো অনুবাদ করেছে সব প্রত্যেকটাকে বলা হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। ইউসুফ জুলেখা রোমান্টিক প্রণয়োপাখ্যান। হ্যাঁ। তারপর হচ্ছে কি লাইলি মজনু, রোমান্টিক প্রণয়োপাখ্যান। কায়কুবাদের প্রকৃত নাম কি?
কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কুরেশি। কায়কোবাদকে বলা হয় মুসলিম রেনেসার কবি। এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো আজকের ক্লাসের টোটাল যে প্রশ্নগুলো ছিল, প্রত্যেকটা প্রশ্নই। তাহলে আজকে আমাদের যে ক্লাসটি হয়েছে, আপনারা সবাই চেষ্টা করবেন একটু এই পড়াগুলো প্র্যাকটিস করে ফেলার জন্য। প্র্যাকটিস করলে সামনে অনেকগুলো পরীক্ষা দ্রুত হয়ে যাবে। এই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আপনারা খুব ভালো করতে পারবেন যদি প্র্যাকটিসটা ঠিকঠাক থাকে। এই জন্য প্র্যাকটিস রাখতে হবে কিন্তু। আর প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রশ্ন রিপিট হয়েছে। আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেখানে অবশ্যই এখান থেকে কমন প্রশ্ন থাকবে। আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আজকে এ পর্যন্ত থাকছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।